দেশে প্রচণ্ড দাবদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের হিট অ্যালার্ট চলার মধ্যে আজ থেকে খুলল দেশের প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে ক্লাসে উপস্থিতি সংখ্যা কিছুটা কম। তীব্র দাবদাহের মধ্যে শিক্ষার্থী স্কুলে এসে অসুস্থ হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরা। গরম নিয়ে চিন্তিত শিক্ষার্থীরাও। তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস চালুর ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাসের সময় কমিয়ে সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত করা হয়েছে। এদিকে 5 জেলায় তাপমাত্রা বেশি থাকায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যৌক্তিক মনে করছে না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। রাজধানীর একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, যে এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে থাকবে সেখানে স্থানীয় প্রশাসন স্কুল বন্ধ বা সময় পরিবর্তন করতে পারে। একটু কষ্টদায়ক হবে, গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই হবে। আমার মনে হয় যে একটু গরম কমলে খোলা উচিত ছিল, হাফ টাইম দিলে ভালো হতো। ডে শিফটের ওই ক্লাসগুলো সবাই যদি মর্নিং শিফটিতে করে তাহলে আরো ভালো হবে। 5টি জেলায় তাপমাত্রা 40-এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয়। কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায়, বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে। নতুন করে 3 দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। দেশের ওপর দিয়ে চলমান দাবদাহ পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। সকালে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। তীব্র দাবদাহে জনজীবন অস্বস্তিতে পড়েছে, শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। খান আলামিনের রিপোর্টে এর বিস্তারিত দেখুন। 50 খলিলুর রহমান 25 বছর ধরে রিকশা চালাচ্ছেন ঢাকায়। তীব্র তাপদাহে ও জীবিকার টানে প্যাডেল চালাতে হয় তাকে, কিন্তু বেশিক্ষণ পারেন না। সকাল থেকে 10টা-11টা বাজলেই শরীর আর কুলোয় না। অন্য বছর এই সময়ে যেখানে দুপুর পর্যন্ত অনায়াসে ঘোরাতেন রিকশার প্যাডেল। শরীরে মেয়েদের রাউলে যায় তখন তো আর কাজের করতেই পারি না। কালকে ধরেন ঘন্টা 3 চালাইছি না, একবারে অসুস্থ শুয়ে আছি না। শ্রমজীবী সবার অবস্থাই খলিলুরের মতো। গত বছরে এরকম ছিল না, এবার এক অতিরিক্ত গরম, সকাল থেকে 10টা পর্যন্ত চালায়। দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। টানা 2 দিন চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সেখানকার মানুষের অবস্থা আরো ভয়াবহ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। তাপমাত্রা গরম, গরমে খুবই প্রচন্ড কষ্ট হচ্ছে। হাওয়া বাতাস নেই, অল্প জায়গার ভিতরে অনেক মানুষ, এর ভিতরে খুবই সমস্যা হচ্ছে। সমস্যার কারণে বাচ্চা আরো দুর্বল হয়ে পড়ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। আবহাওয়া অফিস নতুন করে 3 দিনের সতর্কতা জারি করেছে, যেটি চলছে চলতি মাসের প্রথম দিন থেকেই। এই মাসে পুরোটা তাপপ্রবাহ ছিল এবং এর ধারাবাহিকতা কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি এবং এতে আমরা আজকে সকাল 9:30টায় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এই সময়ের মধ্যে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সিলেটে তাপপ্রবাহ নেই জানিয়ে আবহাওয়া অফিস বলেছে, চট্টগ্রামের সব জায়গায়ও তাপপ্রবাহ নেই। চিটাগাং অঞ্চলে কিন্তু সব জায়গায় তাপপ্রবাহ নেই। খান আলামিন, আরটিভি, ঢাকা। দর্শক, দাবদাহের পরিস্থিতি জানাতে ঢাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন এবং মেহেরপুর থেকে মাজিদুল হক মানিক। শুরুতেই চলে যাব খান আলামিনের কাছে। আলামিন, আপনি জানাবেন যে এই তীব্র তাপপ্রবাহে জনজীবনে কি প্রভাব দেখছেন, আর আবহাওয়া অফিস কি বলছে, কবে নাগাদ স্বস্তি মিলতে পারে? যেমনটি সাধারণত ঢাকা শহরের চিত্র দেখা যায়, এই সময়টাতে প্রচণ্ড যানজট থাকে। আমরা সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যাচ্ছি, এতই তাপ প্রবাহ চলছে যে মানুষ খুব একটা প্রয়োজন ছাড়া বের হচ্ছে না, যার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যানজটের সময়টাতে যত সময় লাগতো এখন কিন্তু তত সময় লাগছে না। আমি কারণ বাজার থেকে আপনার
কাকরাইলে চলে এসেছি সর্বোচ্চ 5-7 মিনিট লেগেছে। তো এতেই বোঝা যাচ্ছে জনজীবন আসলে অনেকটা থমকে দাঁড়িয়েছে। মানুষ একান্ত প্রয়োজন না থাকলে বাইরে বের হচ্ছেন না, ঘরেই থাকছেন কিংবা যেখানে নিরাপদ জায়গা রয়েছে অফিসের ভেতরে থাকছেন। কষ্টটা হচ্ছে শুধুমাত্র শ্রমজীবী যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, যাদেরকে বের হতেই হচ্ছে জীবিকার টানে। প্রচণ্ড গরমের মধ্যে তাদের কাজ করতে হচ্ছে। যারা আগে কাজ করতেন দিনে 8 ঘন্টা 10 ঘন্টা শ্রমজীবীরা, তারা হয়তো 2-3 ঘন্টা সর্বোচ্চ 4 ঘন্টা কাজ করতে পারছেন। তো এই অবস্থা চলতি মাসের প্রথম দিন থেকেই চলছে সারা দেশে তাপ প্রবাহ, এবং এখনও চলছে, আগামী 3 দিন পর্যন্ত চলবে। এরপরে হয়তো সারা দেশে কয়েকটি দিনের জন্য বৃষ্টি হতে পারে, বৃষ্টির একটি সম্ভাবনা আবহাওয়া অফিস জানিয়েছে। পাশাপাশি কালবৈশাখী ঝড়েরও একটি আভাস আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছে, এবং সেই সময়টাতে যদি সারা দেশে বৃষ্টি একসাথে হয় তাহলে তাপ প্রবাহ যেটি চলছে সেটি কিছুটা কমে আসতে পারে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আবারও একই অবস্থা যে ফিরে আসবে সেটি আবহাওয়া অফিসের কথাই কিন্তু স্পষ্ট, যে বৃষ্টি যেটি সম্ভাবনা দেখা যাচ্ছে সেটি হয়তো 3-4 দিন, সর্বোচ্চ 5 দিন কিংবা 1 সপ্তাহ পর্যন্ত এমন একটি পরিস্থিতি থাকতে পারে। তারপর আবার এই এখন যে অবস্থা সেটি হয়তো ফিরে আসতে পারে। তবে ধারণা যেটি, যে বছরের সবচেয়ে গরম মাস হচ্ছে, তাপদাহের মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসটা চলে গেলে হয়তো মে মাসে তাপদাহ থাকলেও সেটি এখনকার চেয়ে সহনীয় পর্যায়ে থাকবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস। তো আমার কাছে এই হচ্ছে সবশেষ অবস্থা। এই তাপদাহে সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং মেহেরপুর এলাকার মানুষ। সেখানে 42-এর উপরে তাপমাত্রা উঠছে। আমরা সেখানকার কথা জানবো। সেখানে আমাদের মেহেরপুর প্রতিনিধি আছেন মানিক, সেখান থেকে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। মানিক, আমরা জানি যে আসলে যে কয়েকটা জেলার উপরে তীব্র থেকে অতি তীব্র, খুব তীব্র তাপপ্রবাহ বা তাপদাহ বয়ে যাচ্ছে, তার মধ্যে মেহেরপুর জেলা অন্যতম। মেহেরপুর জেলার প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস আজ দুপুর 12টায়ও এই অঞ্চলে দিনের সর্বোচ্চ 40.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে। আমরা দেখেছি যে গতকালকেও এই অঞ্চলে তাপমাত্রা ছিল, যেটা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস গতকালকে সন্ধ্যা 6টায় 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল, এবং পরপর 2 দিনই কিন্তু এটা দেশের মধ্যে সর্বোচ্চ। আমরা আগে বলেছি যে মেহেরপুর জেলা হচ্ছে কৃষি প্রধান জেলা। এই জেলার কৃষকরা এই প্রচণ্ড তাপদাহের কারণে তারা নানাভাবে শঙ্কায় রয়েছেন। আমরা যদি একটু বোরো ধানের ক্ষেতের দিকে তাকাই তাহলে অতিরিক্ত রোদ এবং প্রচণ্ড তাপদাহের কারণে চাষিরা যে পানি দিচ্ছেন খেতে, তো সেই পানি কিন্তু থাকছে না। এটা প্রচণ্ড তাপের কারণে পানি থাকছে না, এবং ধান যে ফোলার সময় এটা কিন্তু তারা একটা সংকটের মধ্যে পড়েছেন। এদিকে আম বাগান এবং লিচু বাগান মালিক তারাও আরো নানান সংকটের কথা বলেছেন, যে অনেক বাগান থেকেই আম লিচু ঝরে পড়ছে, এবং আরেকটা বড় যে অর্থকরী ফসল এই অঞ্চলে হয়ে থাকে সেটি হচ্ছে পাট বোনার একটা সময় পার হয়ে যাচ্ছে। সেই সময়ের মধ্যে কিন্তু আকাশের বৃষ্টি, অর্থাৎ প্রাকৃতিকভাবে বৃষ্টি না পাওয়ার কারণে চাষিদের গুনতে হচ্ছে অনেক বেশি টাকা। যদিও জেলায় লোডশেডিং নেই, তবে যেহেতু ডিজেলের দর বৃদ্ধি হয়েছে সেই কারণে চাষিরা অনেক বেশি ক্ষতির শিকার হচ্ছেন। তবে চাষিরা জানাচ্ছেন যে প্রচণ্ড তাপদাহের কারণে তারা কিন্তু পর্যাপ্ত সেচ দিয়েও কিন্তু তারা এটাকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না। এই ছিল মেহেরপুর থেকে তাপদাহের সর্বশেষ খবর। জি, আপনাদের ধন্যবাদ দুজনকেই আমাদের সাথে যুক্ত হবার জন্য। গরমকে পুঁজি করে আগামী জুন মাস থেকে বেড়ে যেতে পারে মুরগির দাম। আগস্ট থেকে পরবর্তী 3 মাস দাম চরম পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরাই। তাদের দাবি, তীব্র গরমে প্রতিদিন লাখের উপরে মুরগি মারা যাওয়ায় বেশিরভাগই বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে খামার। সরকারি পর্যায় থেকে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে ডিম ও মুরগির সংকট বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছে তারা। বিস্তারিত দেখুন সুমন তানফিরের প্রতিবেদনে। প্রত্যেকটা মুরগি অন্য কোনো সমস্যা নেই, শুধু গরমের কারণে, অতিমাত্রা গরমের কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। খামার ঠান্ডা রাখতে নানা ব্যবস্থার পরও প্রায় প্রতিদিনই নিজ খামারের মুরগির মৃত্যু দেখতে হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক খামারি মোহাম্মদ ফরহাদ হোসেনকে। গত 4 দিনেই তার 3000 মুরগির 200 মারা গেছে। হিট স্ট্রোকে সমস্ত মুরগি মরে যাচ্ছে।
আমি প্রতিটা সেটিংয়ের উপরে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, প্রতিনিয়ত চালে পানি দিচ্ছি, তারপরে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু ফরহাদ হোসেন নয়, তীব্র গরমে প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অবস্থা। ঘন ঘন পানি কিংবা ফ্যানের সংখ্যা বাড়িয়েও ঠেকাতে পারছে না মুরগির মৃত্যু। খুলনার পাইকগাছার তৈবুর রহমানের খামারটি অনেকটাই জলাধার বেষ্টিত, তারপরও গরমের হাত থেকে নিস্তার মেলেনি। তার 4টি খামারের মধ্যে এখন চালু মাত্র 1টি। অনেকেই আবার ছেড়ে দিচ্ছে ব্যবসা। 1000 মুরগির ভিতরে 8টা ফ্যান দিচ্ছি, 8টা ফ্যানেও মুরগি বাঁচাতে পারতেছে না। ফ্যানের বাতাসই গরম, মুরগি বারবার ভিজাই দিচ্ছি, মুরগিদের স্যালাইন দিচ্ছি, বারবার পানি দিচ্ছি, সি দিচ্ছি, কিন্তু কোনোভাবেই মুরগি বাঁচাতে পারতেছে না। দাঁড়িয়ে থাকার মতো 300-400 বাচ্চা ছিল। পরবর্তীতে সব বাচ্চাগুলো মানে নেটের পর ছেড়ে ফ্যান ছেড়ে করার পরে কিছু বাচ্চা সুস্থ হয়েছে, তো মোটামুটি অর্ধেকেরও বেশি বাচ্চা ফাইনালি মারা গেছে। উপরে স্প্রিং হিলারের ব্যবস্থা, ঝর্নার ব্যবস্থা, তারপর আমরা গরম থেকে রক্ষা পাইতেছি না। প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন 10টা 20টা 30টা করে মারা যাচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে গত 2 সপ্তাহে দেশে 10 লাখের বেশি মুরগি মারা গেছে। ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা। সবচেয়ে বেশি মরছে ব্রয়লার। আমাদের প্রায় প্রতিদিন 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা। আমাদের গত 10 দিনে আমাদের প্রায় 200 কোটি টাকা লস হয়েছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। এভাবে প্রান্তিক খামারিরা ব্যবসা গুটিয়ে নিলে আসছে জুনের মধ্যেই বাজার কর্পোরেটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের। তীব্র তাপদাহে প্রায় 15 থেকে 20,000 খামার এই ধাপে বন্ধ হবে। আর যদি বন্ধ হবে তখন আপনার বাজারে একটা সংকট সৃষ্টি হবে। কিন্তু কর্পোরেট গ্রুপদের খামার কিন্তু বন্ধ হবে না, কারণ তাদের কন্ট্রোল সেট, তারা কিন্তু রানিং থাকবে। অতএব আগামী জুন থেকে দাম বাড়া শুরু হবে। মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ীরা। সুমন তানভীর, RTV, ঢাকা। বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি চেন ন্যাশনাল আর্মির 2 জন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। সকালে রুমা উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে ISPR। পুলিশ জানায়, মরদেহ দেখতে পেয়ে তাদেরকে খবর দেয় স্থানীয়রা। মরদেহ দুটির পরিচয় পাওয়া না গেলেও তাদের গায়ে KNF এর পোশাক ছিল। ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে KNF সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত KNF এর 78 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবানের পাহাড়ি এলাকায় অপরাধীদের বিরুদ্ধে র্যাব সহ যৌথ বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন র্যাবের নতুন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান তিনি। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদরকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। AR বাদলের রিপোর্টে এর বিস্তারিত। চলতি মাসের শুরুতে বান্দরবনের থানচি এবং রুমায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF সন্ত্রাসীরা ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করে। তারপর অন্যান্য বাহিনীর সাথে অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজনকে। এ বিষয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, এ অপরাধীদের মূল উৎপাটনে র্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে। এটা নিয়ে যৌথ বাহিনী কাজ করছেন। র্যাব ও এই যৌথ বাহিনীর একটি অংশ, যে ব্যাপারে আমরা যথেষ্ট অগ্রগামী হয়েছি এবং অচিরেই আমরা ভালো একটা রিপোর্ট আপনাদেরকে দিব। ফরিদপুরের মধুখালীতে 2 সহোদর হত্যার ঘটনা নিয়ে জোর তৎপরতা চলছে বলেও জানান র্যাবের এই মুখপাত্র। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। অবশ্যই এটা নিয়ে র্যাব কাজ করছে এবং অচিরেই আপনারা দেখবেন এর একটি সুফল আপনারা পাবেন। কিশোর গ্যাং এবং মাদক ব্যবসা নির্মূলে মদতদাতাদেরও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। মাদক এবং কিশোর গ্যাং এটি নিয়ে আমরা রীতিমতো মাদকের ব্যাপারে আমাদের 0 টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং এদেরকে যারা প্রশ্রয়দাতা, যাদের মদতদাতা, আমরা তো তদন্ত করে এটার খুঁজে বের করবো এর মূলে কারা আছে এবং তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। নতুন এই মুখপাত্র কমান্ডার আরাফাত ইসলাম নৌবাহিনী থেকে র্যাবে যুক্ত হয়েছেন। তিনি 1995 সালে বাংলাদেশ অফিসার ক্যাডেট হিসেবে নৌবাহিনীতে যোগদান করেন। আমার দায়িত্ব পালন করেছি।
AR বাদল, RTV, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে চট্টগ্রামের 5 জেলায় 48 ঘন্টা পরিবহন ধর্মঘট করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটে 2 ছাত্রের মৃত্যুর পর বিষয়টির সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবি করেন তিনি। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা পাচ্ছি না, চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছিলাম। ওরা বলতেছে যে একটা গাড়ি ছাড়ছে, তেমন কোনো সমস্যা বলতেছে এখনো পাই নাই, কিন্তু যদি এরপর যদি কোনো সমস্যা পায় তাহলে পরবর্তী গাড়িগুলো সেগুলি চলবে না। যা মুর্শিদাগুন্ড এবং গাড়ি ভাড়া 100 টাকা চা, আগে ছিল 50 টাকা। ধর্মঘটের জন্য গাড়ি পাচ্ছি না, এখন কিভাবে যাব? দর্শক, ধর্মঘটের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, তো ধর্মঘট প্রত্যাহারে কোনো ধরনের উদ্যোগ দেখছেন কিনা জানাবেন আমাদের। আফসানা যেমনটি বলেছেন, আসলে টানা 48 ঘন্টা যে ধর্মঘট ডেকেছেন শ্রমিক পরিবহনের নেতারা, সেই ধর্মঘট কিন্তু এখন চলছে এবং সেই সাথে কিন্তু জনজীবনে কিন্তু যথেষ্ট ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে সকালবেলা গার্মেন্টস ওয়ার্কার যারা ছিল তারা কিন্তু যথেষ্ট কষ্ট করেছেন, তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু তাদেরকে অফিসে যেতে হয়েছে এবং যারা রিক্সায় গেছেন তারা কিন্তু 3 গুণ ভাড়া দিয়ে গেছেন। এবং এই মুহূর্তে কিন্তু একেবারে চট্টগ্রামের বিভিন্ন বাস স্টেশনগুলোতে কিন্তু যাত্রীদের কিন্তু ঠাসাঠাসিতে ভরা। কেউ যারা দূর গন্তব্যে যাবে 3 গুণ থেকে 4 গুণ ভাড়া দিয়ে যাচ্ছে। যে সীতাকুণ্ডের ভাড়া আসলে 50 টাকা, সেটা 100 টাকা নিচ্ছে, এবং যেই ঢাকার ভাড়া আসলে 500-600 টাকা, সেই ভাড়া নিচ্ছে 1200 টাকা থেকে 1500 টাকা। মাইক্রো বাসে করে যেতে হচ্ছে এবং একটা গাড়ি আসলে যাত্রীরা কিন্তু চাপিয়ে পড়েন, আসলে কে কার আগে ওই গাড়িতে উঠবেন এটা নিয়ে কিন্তু আসলে দৌড় প্রতিযোগিতার মতো শুরু হয়ে যাচ্ছে। তবে বেলা 2:45 সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের অফিসে কিন্তু বৈঠক ডাকা হয়েছে। সেখানে কিন্তু এই বিষয়টি নিয়ে বৈঠক হবেন এবং এরপরে যদি বৈঠকে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু ধর্মঘট পালন করবেন বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। যদি সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু প্রত্যাহার করা হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে সকাল থেকে কিন্তু বিশেষ করে যারা হাসপাতালে রুগী দেখাতে যাবেন তারা কিন্তু খুবই কষ্টের মধ্যে পড়েছেন। অর্ধেক পথে এসে তারা কিন্তু আসলে বেজে গেছেন, তারা কোন দিকে যাবেন সেটা বুঝতে পারতেছেন না। যেহেতু তারা অর্ধেক মাঝপথে এসেছেন, এরপরে কিন্তু যারা সিএনজি নিয়ে যাচ্ছেন তারা কিন্তু ডবল ভাড়া দিচ্ছেন, অনেকে কিন্তু সিএনজিও পাননি বলে অভিযোগ করেছেন। তবে অফিসগামী যারা যাত্রী আছে তারা কিন্তু বলেছেন আসলে এটার একটা শুরু হওয়ার দরকার আছে এবং শুরু না হলে কিন্তু তাদেরকে আরও কষ্ট করতে হবে বলে জানিয়েছেন। তবে যত দ্রুত সম্ভব তত আসলে শুরু করা হোক বলে মনে করেন এখানকার সাধারণ যাত্রীরা। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আফসানা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ১৯৫৪ সালের আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। এই উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন সংগঠন। এই সময় বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে ৭৫-এর ১৫ই আগস্টের হত্যাকাণ্ড জানিয়ে ওবায়দুল কাদের বলেন, খুনিদের মদদ দিয়েছে জিয়া মোস্তাক চক্র। বাংলাদেশে জিয়াউর রহমান, খন্দকার, মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি
সূচনা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশ নিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রীর প্রশংসায় বিএনপি লজ্জা পাওয়া উচিত। পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন জাতীয় পার্টি সেটা তাদের পরিষ্কার করতে হবে। 42% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে। বর্তমান সরকারের ধারাবাহিকতায় স্থিতিশীল পরিস্থিতিতে দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে বলেও জানান সেতুমন্ত্রী। বিপুল দেবরাই, RTV, ঢাকা। দেশের 19টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে 19টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 2টি পৌরসভায় মেয়র ও 2টি জেলা পরিষদে কাউন্সিলর এবং 65টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। আর 7টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর পদে। সুষ্ঠু নির্বাচনে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে দুর্বৃত্তের গুলিতে বাবুল ও ইউসুফ নামে 2 বাংলাদেশি নিহত হয়েছে। নিহতদের একজনের বাড়ি বাংলাদেশের সিলেটে এবং অন্যজনের বাড়ি কুমিল্লা জেলায়। হামলাকারীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন রাস্তা বন্ধ করে খুনিদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। নিউ ইয়র্কের বাফেলো শহরে প্রায় 40,000-এর বেশি বাংলাদেশি বসবাস করেন। এই ঘটনার পরে বাফেলো বাংলাদেশি কমিউনিটিতে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে। খেলার খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে বেশ সিরিয়াসলি নিয়েছে ভারত দল। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে কিছুটা ব্যাকফুটে নিহার সুলতানার দল। ম্যাচের আগে গণমাধ্যমকে জানিয়েছেন, অতীতের ভুল ত্রুটি শুধরে দারুণ এক সিরিজ উপহার দিতে চায় বাংলাদেশের মেয়েরা। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:05টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।